শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আরণ্যক। আজ এর পঞ্চম পর্ব। প্রায় ৩ বছর কাটিয়া গিয়াছে। এই ৩ বছরে আমার অনেক পরিবর্তন ঘটিয়াছে। লবটুলিয়া ও আজমাবাদের বন্য প্রকৃতি কি মায়া কাজল লাগাইয়া দিয়াছে আমার চোখে। শহরকে একরকম ভুলিয়া গিয়াছি। নির্জনতার মোহ, নক্ষত্র ভরা উদার আকাশের মোহ আমাকে এমন পাইয়া বসিয়াছে যে মধ্যে একবার কয়েকদিনের জন্য পাটনায় গিয়া ছটফট করিতে লাগিলাম, কবে পিচ ঢালা বাধা ধরা রাস্তার গণ্ডি এড়াইয়া চলিয়া যাইব লবটুলিয়া বৈহারে। পেয়ালার মতো উবুড় করা নীল আকাশের তলে মাঠের পর মাঠ, অরণ্যের পর অরণ্য, যেখানে তৈরি রাজপথ নাই, ইটের ঘর বাড়ি নাই, মোটর হর্নের আওয়াজ নাই, ঘন ঘুমের ফাঁকে যেখানে কেবল দূর অন্ধকার বনের শেয়ালের দলের প্রহর ঘোষণা শোনা যায়, নয়তো ধাবমান নীল গায়ের দলের সম্মিলিত পদধ্বনি, নয়তো বন্য মহিষের গম্ভীর আওয়াজ। আমার উপরওয়ালারা ক্রমাগত আমাকে চিঠি লিখিয়া তাগাদা করিতে লাগিলেন। কেন আমি এখানকার জমি প্রজাবিলি করিতেছি না? আমি জানি আমার তাহা একটি প্রধান কাজ বটে, কিন্তু এখানে প্রজা বসাইয়া প্রকৃতির এমন নিভৃত কুঞ্জবনকে নষ্ট করিতে মন সরে না। যাহারা জমি ইজারা লইবে তাহারা তো জমিতে গাছপালা বনঝোপ সাজাইয়া রাখিবার জন্য কিনিবে না, কিনিয়াই তাহারা জমি সাফ করিয়া ফেলিবে, ফসল রোপণ করিবে, ঘর বাড়ি বাঁধিয়া বসবাস শুরু করিবে। এ নির্জন শোভাময় বন্য প্রান্তর, অরণ্য কুণ্ডি, শৈলমালা জনপদে পরিণত হইবে। লোকের ভিড়ে ভর পাইয়া বনলক্ষ্মীরা ঊর্ধ্বশ্বাসে পালাইবেন, মানুষ ঢুকিয়া এই মায়া কাননের মায়াও দূর করিবে, সৌন্দর্যও ঘুচাইয়া দিবে। সে জনপদ আমি মনশ্চক্ষে স্পষ্ট দেখিতে পাই। পাটনা, পূর্ণিয়া কি মুঙ্গের যাইতে তেমন জনপদ এদেশের সর্বত্র। গায়ে গায়ে কুশ্রী বেঢপ খোলার একতলা কি দোতলা মাঠকোঠা, চালে চালে বস্তি ফণিমনসার ঝড়, গোবর স্তূপের আবর্জনার মাঝখানে গরু মহিষের গোয়াল, ইদারা হইতে রহট দ্বারা জল উঠানো হইতেছে, ময়লা কাপড় পরা নরনারীর ভিড়, হনুমানজির মন্দিরে ধ্বজা উড়িতেছে, রূপার হাঁসুলি গলায় উলঙ্গ বালক বালিকার দল ধুলা মাখিয়া রাস্তার উপর খেলা করিতেছে। কিসের বদলে কি পাওয়া যাইবে? এমন বিশাল ছেদহীন বাধা বন্ধনহীন উদ্দাম সৌন্দর্যময়ী অরণ্যভূমির দেশের একটা বড় সম্পদ অন্য কোনো দেশ হইলে আইন করিয়া এখানে ন্যাশনাল পার্ক করিয়া রাখিত। কর্মকান্ত শহরের মানুষ মাঝে মাঝে এখানে আসিয়া প্রকৃতির সাহচর্যে নিজেদের অবসন্ন মনকে তাজা করিয়া লইয়া ফিরিত। তাহা হইবার জো নাই। যাহার জমি সে প্রজাবিলি না করিয়া জমি ফেলিয়া রাখিবে কেন? আমি প্রজা বসাইবার ভার লইয়া এখানে আসিয়াছিলাম। এই অরণ্য প্রকৃতিকে ধ্বংস করিতে আসিয়া এই অপূর্ব সুন্দরী বন্য নায়িকার প্রেমে পড়িয়া গিয়াছি। এখন আমি ক্রমশ সেদিন পিছাইয়া দিতেছি, যখন ঘোড়ায় চড়িয়া ছায়া গহন বৈকালে কিংবা মুক্ত শুভ্র জ্যোৎস্না রাত্রে একা বাহির হই, তখন চারিদিকে চাহিয়া মনে মনে ভাবি, আমার হাতেই ইহা নষ্ট হইবে। জ্যোৎস্নালোকে উদাস আত্মহারা শিলাস্ত্রিত ধু ধু নির্জর বন্য প্রান্তর। কি করিয়াই আমার মন ভুলাইয়াছে চতুরা সুন্দরী। কিন্তু কাজ যখন করিতে আসিয়াছি, করিতেই হইবে। মাঘ মাসের শেষে পাটনা হইতে ছোটু সিং নামে এক রাজপুত আসিয়া 1000 বিঘা জমি বন্দোবস্ত লইতে চাহিয়া দরখাস্ত দিতেই আমি বিষম চিন্তায় পড়িলাম। 1000 বিঘা জমি দিলে তো অনেকটা জায়গায় নষ্ট হইয়া যাইবে। কত সুন্দর বনঝোপ লতাবিহীন নির্মমভাবে কাটা পড়িবে যে। ছোটু সিং ঘোরাঘুরি করিতে লাগিল। আমি তাহার দরখাস্ত সদরে পাঠাইয়া দিয়া ধ্বংসলীলাকে কিছু বিলম্বিত করিবার চেষ্টা করিলাম। একদিন লবটুলিয়া জঙ্গলের উত্তরে নাড়া বৈহারের মুক্ত প্রান্তরের মধ্য দিয়া দুপুরের পরে আসিতেছি। দেখিলাম একখানা পাথরের উপর কে বসিয়া আছে পথের ধারে। তাহার কাছে আসিয়া ঘোড়া থামাইলাম।
লোকটির বয়স 60-এর কম নয়। পরনে ময়লা কাপড়, একটা ছেঁড়া চাদর গায়ে। এই জনশূন্য প্রান্তরে লোকটা কি করিতেছে একা বসিয়া? সে বলিল, আপনি কে বাবু? বলিলাম, আমি এখানকার কাছারির কর্মচারী। আপনি কি ম্যানেজার বাবু? কেন বলো তো, তোমার কোনো দরকার আছে? হ্যাঁ, আমি ম্যানেজার বাবু। লোকটা উঠিয়া আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলিল। বলিল, হুজুর, আমার নাম মটুকনাথ পাঁড়ে, ব্রাহ্মণ, আপনার কাছেই যাচ্ছি। কেন? হুজুর, আমি বড় গরিব, অনেক দূর থেকে হেঁটে আসছি হুজুরের নাম শুনে। 3 দিন থেকে হাঁটছি পথে পথে, যদি আপনার কাছে চলাচলতির কোনো একটা উপায় হয়। আমার কৌতূহল হইল, জিজ্ঞাসা করিলাম, কদিন জঙ্গলের পথে তুমি কি খেয়ে আছো? মটুকনাথ তাহার মলিন চাদরের এক প্রান্তে বাঁধা পোয়াটা কলাইয়ের ছাতু দেখাইয়া বলিল, সেরখানেক ছাতু ছিল এতে বাঁধা, এই নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই কদিন খাচ্ছি। রোজগারের চেষ্টায় বেড়াচ্ছি হুজুর। আজ ছাতু ফুরিয়ে এসেছে, ভগবান জুটিয়ে দেবেন আবার। আজমাবাদ ও নাড়া বৈহারের এই জনশূন্য বনপ্রান্তরে উড়ানির খুঁটে ছাতু বাঁধিয়া লোকটা কি রোজগারের প্রত্যাশা আসিয়াছে বুঝিতে পারিলাম না। বলিলাম, বড় বড় শহর ভাগলপুর, পূর্ণিয়া, পাটনা, মুঙ্গের ছেড়ে এ জঙ্গলের মধ্যে এলে কেন পাঁড়েজি? এখানে কি হবে? লোক কোথায় এখানে? তোমাকে দেবে কে? মটুকনাথ আমার মুখের দিকে নৈরাশপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, এখানে কিছু রোজগার হবে না বাবু। তবে আমি কোথায় যাব? ওসব বড় শহরে আমি কাউকে চিনি নে, রাস্তাঘাট চিনি নে, আমার ভয় করে, তাই এখানে যাচ্ছিলাম। লোকটাকে বড় অসহায়, দুঃখী ও ভালো মানুষ বলে মনে হইল। সঙ্গে করিয়া কাছারিতে লইয়া আসিলাম। কয়েকদিন চলিয়া গেল। মটুকনাথকে কোনো কাজ করিয়া দিতে পারিলাম না। দেখিলাম সে কোনো কাজ জানে না, কিছু সংস্কৃত পড়িয়াছে, ব্রাহ্মণ পণ্ডিতের কাজ করিতে পারে। টোলে ছাত্র পড়াইত, আমার কাছে বসিয়া সময়ে অসময়ে উদ্ভট শ্লোক আবৃত্তি করিয়া বোধহয় আমার অবসর বিনোদনের চেষ্টা করে। একদিন আমায় বলিল, আমায় কাছারির পাশে একটু জমি দিয়ে একটা টোল খুলিয়ে দিন হুজুর। বলিলাম, কে পড়বে টোলে পণ্ডিতজি? বুনো মহিষ ও নীলগায়ের দল কি ভট্টি বা রঘুবংশ বুঝবে? মটুকনাথ নিপাট ভালো মানুষ, বোধহয় কিছু না ভাবিয়া দেখিয়াই টোল খুলিবার প্রস্তাব করিয়াছিল। ভাবিলাম বুঝিবা এবার সে নিরস্ত্র হইবে, কিন্তু দিন কতক চুপ করিয়া থাকিয়া আবার সে কথাটা পাড়িল। বলিল, দিন দয়া করে একটা টোল আমায় খুলে দেখি না, চেষ্টা করে কি হয়, নয়তো আর যাব কোথায় হুজুর? ভালো বিপদে পড়িয়াছি। লোকটা কি পাগল? ওর মুখের দিকে চাহিলেও দয়া হয়। সংসারের ঘোর প্যাচ বোঝে না, নিতান্ত সরল নির্বোধ ধরনের মানুষ, অথচ একরাশ নির্ভর ও ভরসা লইয়া আসিয়াছে কাহার উপর কে জানে। তাহাকে কত বুঝাইলাম আমি জমি দিতে রাজি আছি, সে চাষবাস করুক যেমন রাজু পাঁড়ে করিতেছে। মটুকনাথ মিনতি করিয়া বলিল, তাহারা বংশানুক্রমে শাস্ত্র ব্যবসায়ী, ব্রাহ্মণ পণ্ডিত, চাষ কাজের সে কিছুই জানে না, জমি লইয়া কি করিবে? তাহাকে বলিতে পারিতাম, শাস্ত্র ব্যবসায়ী পণ্ডিত মানুষ, এখানে মরিতে আসিয়াছ কেন? কিন্তু কোনো কঠিন কথা বলিতে মন সরিল না। লোকটাকে বড় ভালো লাগিয়াছিল। অবশেষে তাহার নির্বন্ধাতিশয্যে একটা ঘর বাঁধিয়া দিয়া বলিলাম, এই তোমার টোল, এখন ছাত্র জোগাড় হয় কিনা দেখো। মটুকনাথ পূজার্চনা করিয়া 2-3টি ব্রাহ্মণ ভোজন করাইয়া টোল প্রতিষ্ঠা করিল। এ জঙ্গলে কিছুই মেলে না। সে নিজের হাতে মকাইয়ের আটার মোটা মোটা পুরি ভাজিল এবং জংলি ধুদুলের তরকারি। বাথান হইতে মহিষের দুধ আনাইয়া দই পাতিয়া রাখিয়াছিল। নিমন্ত্রিতদের দলে অবশ্য আমিও ছিলাম। টোল খুলিয়া কিছুদিন মটুকনাথ বড় মজা করিতে লাগিল। পৃথিবীতে এমন মানুষও সব থাকে। সকালে স্নাহান্নিক সারিয়া সে টোল ঘরে একখানা বন্য খেজুর পাতায় বোনা আসনের উপর গিয়া বসে,
এবং সম্মুখে মুগ্ধ বোধ খুলিয়া সূত্র আবৃত্তি করে, ঠিক যেন কাহাকে পড়াইতেছে। এমন চেঁচাইয়া পড়ে যে আমি আপিস ঘরে বসিয়া কাজ করিতে করিতে শুনিতে পাই। তহসিলদার সজ্জন সিং বলে, পণ্ডিতজি লোকটা বদ্ধ পাগল, কি করছে দেখুন হুজুর। মাস দুই এইভাবে কাটে। শূন্য ঘরে মোটুকনাথ সমান উৎসাহে টোল করিয়া চলিয়াছে, একবার সকালে একবার বৈকালে। ইতিমধ্যে সরস্বতী পূজা আসিল। কাছারিতে দোয়াত পূজার দ্বারা বাবেনজির অর্চনা নিষ্পন্ন করা হয় প্রতি বৎসর। এই জঙ্গলে প্রতিমা কোথায় গড়ানো হইবে? মোটুকনাথ তার টোলে শুনিলাম আলাদা পূজা করিবে, নিজের হাতে নাকি প্রতিমা গড়িবে। 60 বছরের বৃদ্ধের কি ভরসা, কি উৎসাহ! নিজের হাতে ছোট প্রতিমা গড়িল মোটুকনাথ, টোলে আলাদা পূজা হইল। বৃদ্ধ হাসি মুখে বলিল, বাবুজি, এ আমাদের পৈতৃক পুজো। আমার বাবা চিরকাল তার টোলে প্রতিমা গড়িয়ে পূজা করে এসেছেন, ছেলেবেলায় দেখেছি। এখন আবার আমার টোলে, কিন্তু টোল কই? মোটুকনাথকে একথা বলি না অবশ্য। সরস্বতী পূজার দিন 10-12 পরে মোটুকনাথ পণ্ডিত আমাকে আসিয়া জানাইল, তাহার টোলে একজন ছাত্র আসিয়া ভর্তি হইয়াছে, আজই সে নাকি কোথা হইতে আসিয়া পৌঁছিয়াছে। মোটুকনাথ ছাত্রটিকে আমার সামনে হাজির করাইল। 14-15 বছরের কালো শীর্ণকায় বালক, মৈথিল ব্রাহ্মণ, নিতান্ত গরিব, পরনের কাপড়খানি ছাড়া দ্বিতীয় বস্ত্র পর্যন্ত নাই। মোটুকনাথের উৎসাহ দেখে কে? নিজে খাইতে পায় না, সেই মুহূর্তে সে ছাত্রটির ভরণ পোষণের ভার গ্রহণ করিয়া বসিল। ইহাই তাহার কুল প্রথা। টোলের ছাত্রদের সকল প্রকার অভাব অনটন এতদিন তাহাদের টোল হইতে নির্বাহ হইয়া আসিয়াছে। বিদ্যা শিখিবার আশায় সে আসিয়াছে, তাহাকে সে ফিরাইতে পারিবে না। মাস দুয়ের মধ্যে দেখিলাম আরও 2-3টি ছাত্র জুটিল টোলে। ইহারা একবেলা খায়, একবেলা খায় না। সিপাহীরা চাঁদা করিয়া মকাইয়ের ছাতু, আটা, চিনার দানা দেয়। কাচারি হইতে আমিও কিছু সাহায্য করি। জঙ্গল হইতে বাথুয়া শাক তুলিয়া আনে ছাত্রেরা, তাহাই সিদ্ধ করিয়া হয়তো একবেলা কাটাইয়া দেয়। মোটুকনাথেরও সেই অবস্থা। রাত 10টা-11টা পর্যন্ত মোটুকনাথ শুনি ছাত্র পড়াইতেছে টোল ঘরের সামনে একটা হরিতকি গাছের তলায়, অন্ধকারেই অথবা জ্যোৎস্নালোকে, কারণ আলো জ্বালাইবার তেল জোটে না। একটা জিনিস লক্ষ্য করিয়া আশ্চর্য হইয়াছি, মোটুকনাথ টোল ঘরের জন্য জমি ও ঘর বাঁধিয়া দেওয়ার প্রার্থনা ছাড়া আমার কাছে কোনোদিন কোনো আর্থিক সাহায্য চাই নাই। কোনোদিন বলে নাই, আমার চলে না, একটা উপায় করুন না। কাহাকেও সে কিছু জানায় না। সিপাহীরা নিজের ইচ্ছায় যা দেয়। বৈশাখ হইতে ভাদ্র মাসের মধ্যে মোটুকনাথের টোলের ছাত্র সংখ্যা বেশ বাড়িল। 10-12টি বাপে তাড়ানো, মায়ে খেদানো গরিব বালক বিনা পয়সায় অল্প আয়াসে খাইতে পাইবার লোভে নানা জায়গা হইতে আসিয়া জুটিয়াছে। কারণ এসব দেশে কাকের মুখে একথা ছড়ায়। ছাত্রগুলিকে দেখিয়া মনে হইল ইহারা পূর্বে মহিষ চড়াইত, কারো মধ্যে এতটুকু বুদ্ধির উজ্জ্বলতা নাই। ইহারা পড়িবে কাব্য ব্যাকরণ। মোটুকনাথকে নিরীহ মানুষ পাইয়া পরিবার ছুতায় তাহারা ঘাড়ে বসিয়া খাইতে আসিয়াছে। কিন্তু মোটুকনাথের এসব দিকে খেয়াল নাই। সে ছাত্র পাইয়া মহা খুশি। একদিন শুনিলাম টোলের ছাত্রগণ কিছু খাইতে না পাইয়া উপবাস করিয়া আছে, সেই সঙ্গে মোটুকনাথও। মোটুকনাথকে ডাকাইয়া ব্যাপার জিজ্ঞাসা করিলাম। কথাটা ঠিকই, সিপাহীরা চাঁদা করিয়া যে আটা ও ছাতু দিয়াছিল তাহা ফুরাই আছে। কয়েকদিন রাত্রে শুধু বাথুয়া শাক সিদ্ধ আহার করিয়া চলিতেছিল, আজ তাহাও পাওয়া যায় নাই। তাহা ছাড়া উহা খাইয়া অনেকের অসুখ হওয়াতে কেহ খাইতে চাইতেছে না। তা এখন কি করবে পণ্ডিতজি? কিছু তো ভেবে পাচ্ছি না হুজুর। ছোট ছোট ছেলেগুলো না খেয়ে থাকবে। আমি ইহাদের সকলের জন্য সিধা বাহির করিয়া দিবার ব্যবস্থা করিলাম। 2-3 দিনের উপযুক্ত চাল, ডাল, ঘি, আটা। বলিলাম, টোল কি করে চালাবে পণ্ডিতজি? ও উঠিয়ে দাও, খাবে কি, খাওয়াবে কি? দেখিলাম আমার কথায় সে আঘাত পাইয়াছে। বলিল, তাও কি হয় হুজুর? তৈরি টোল কি ছাড়তে পারি? ও আমার পৈতৃক ব্যবসায়।
মটুকনাথ সদানন্দ লোক, তাহাকে এসব বুঝাইয়া ফল নাই। সে ছাত্র কয়টি লইয়া বেশ মনের সুখে আছে দেখিলাম। আমার এই বনভূমির এক প্রান্ত যেন সেকালের ঋষিদের আশ্রম হইয়া উঠিয়াছে মটুকনাথের কৃপায়। টোলের ছাত্ররা কলরব করিয়া পড়াশোনা করে, মুগ্ধ বোধের সূত্র আওড়ায়, কাছারির লাউ কুমড়ার মাচা হইতে ফল চুরি করে, ফুল গাছের ডাল পাতা ভাঙিয়া ফুল লইয়া যায়, এমনকি মাঝে মাঝে কাছারির লোকজনের জিনিসপত্র চুরি যাইতে লাগিল। সিপাহীরা বলা বলি করিতে লাগিল টোলের ছাত্রদের কাজ। একদিন নায়েবের ক্যাশ বাক্স খোলা অবস্থায় তাহার ঘরে পড়িয়াছিল। কে তাহার মধ্য হইতে কয়েকটি টাকা ও নায়েবের একটি ঘষা সোনার আংটি চুরি করিল। তাহা লইয়া খুব হৈ হৈ করিল সিপাহীরা। মটুকনাথের এক ছাত্রের কাছে কয়েকদিন পরে আংটিটা পাওয়া গেল। সে কোমরের ঘুনশিতে বাঁধিয়া রাখিয়াছিল। কে দেখিতে পাইয়া কাছারিতে আসিয়া বলিয়া দিল। ছাত্র বামাল শুদ্ধ ধরা পড়িল। আমি মটুকনাথকে ডাকাইয়া পাঠাইলাম। সে সত্যই নিরীহ লোক। তাহার ভালো মানুষের সুযোগ গ্রহণ করিয়া দুর্দান্ত ছাত্রীরা যাহা খুশি করিতেছে। টোল ভাঙিবার দরকার নাই, অন্তত কয়েকজন ছাত্রকে তাড়াইতে হইবে। বাকি যাহারা থাকিতে চায় আমি জমি দিতেছি, উহারা নিজের মাথার ঘাম পায়ে ফেলিয়া জমিতে কিছু কিছু মকাই, চীনা ঘাস ও তরকারির চাষ করুক। খাদ্যশস্য যাহা উৎপন্ন হইবে তাহাতেই উহাদের চলিবে। মটুকনাথ এ প্রস্তাব ছাত্রদের কাছে করিল। 12 জন ছাত্রের মধ্যে 8 জন শুনিবা মাত্র পলাইল, 4 জন রহিয়া গেল। তাও আমার মনে হয় বিদ্যানুরাগের জন্য নয়, নিতান্ত কোথাও কোনো উপায় নাই বলিয়া। পূর্বে মহিষ চড়াইত, এখন না হয় চাষ করিবে। সেই হইতে মটুকনাথের টোল চলিতেছে, মন্দ নয়। ছোটু সিং ও অন্যান্য প্রজাদের জমি বিলি হইয়া গিয়াছে। সর্বশুদ্ধ প্রায় 1,500 বিঘা জমি। নাড়াবৈহারের জমি অত্যন্ত উর্বর বলিয়া ওই অংশেই 1,500 বিঘা জমি একসঙ্গে উহাদের দিতে হইয়াছে। সেখানকার প্রান্তর সীমার বনানী অতি শোভাময়ী। কতদিন সন্ধ্যাবেলা ঘোড়ায় আসিবার সময় সে বন দেখিয়া মনে হইয়াছে জগতের মধ্যে নাড়াবৈহারের এই বন একটা বিউটি স্পট। গেল সে বিউটি স্পট। দূর হইতে দেখিতাম বনে আগুন দিয়াছে। খানিকটা পোড়াইয়া না ফেলিলে ঘন দুর্ভেদ্য জঙ্গল কাটা যায় না। কিন্তু সব জায়গায় তো বন নাই। দিগন্তব্যাপী প্রান্তরের ধারে ধারে নিবিড় বন, হয়তো প্রান্তরের মাঝে মাঝে বনঝোপ, কত কি লতা, কত কি বনকুসুম। চটচট শব্দ করিয়া বন পুড়িতেছে। দূর হইতে শুনি কত শোভাময় লতাবিতান ধ্বংস হইয়া গেল। বসিয়া বসিয়া ভাবি, এমন একটা কষ্ট হয় বলিয়া ওদিকে যাই না। দেশের একটা এত বড় সম্পদ, মানুষের মনে যাহা চিরদিন শান্তি ও আনন্দ পরিবেশন করিতে পারিত, এক মুষ্টি গমের বিনিময়ে তা বিসর্জন দিতে হইল। কার্তিক মাসের প্রথমে একদিন জায়গাটা দেখিতে গেলাম। সমস্ত মাঠটাতে সরিষা বপন করা হইয়াছে। মাঝে মাঝে লোকজনেরা ঘর বাঁধিয়া বাস করিতেছে। ইহার মধ্যেই গরু মহিষ স্ত্রী পুত্র আনিয়া গ্রাম বসাইয়া ফেলিয়াছে। শীতকালের মাঝামাঝি যখন সর্ষে ক্ষেত হলদে ফুলে আলো করিয়াছে, তখন যে দৃশ্য চোখের সম্মুখে উন্মুক্ত হইল তাহার তুলনা নাই। 1,500 বিঘা ব্যাপী একটা বিরাট প্রান্তর, দূর দিগ্বলয় সীমা পর্যন্ত হলুদ রঙের গালিচায় ঢাকা। এর মধ্যে ছেদ নাই, বিরাম নাই। উপরে নীল আকাশ, ইন্দ্রনীল মণির মতো নীল। তার তলায় হলুদ হলুদ রঙের ধরণী, যতদূর দৃষ্টি যায়। ভাবিলাম এও একরকম মন্দ নয়। একদিন নতুন গ্রামগুলি পরিদর্শন করিতে গেলাম। ছোটু সিং বাদে সকলেই গরিব প্রজা। তাহাদের জন্য একটা নৈশ স্কুল করিয়া দিব ভাবিলাম। অনেক ছোট ছোট ছেলে মেয়েকে সর্ষে ক্ষেতের ধারে ধারে ছুটাছুটি করিয়া খেলা করিতে দেখিয়া আমার নৈশ স্কুলের কথা আগে মনে পড়িল। কিন্তু শীঘ্রই নতুন প্রজারা ভয়ানক গোলমাল বাধাইল। দেখিলাম ইহারা মোটেই শান্তিপ্রিয় নয়। একদিন কাছারিতে বসিয়া আছি, খবর আসিল নাড়াবৈহারের প্রজারা নিজেদের মধ্যে ভয়ানক দাঙ্গা শুরু করিয়াছে। যাহার 5 বিঘা জমি, সে 10 বিঘা জমির ফসল দখল করিতে বসিয়াছে। আরও শুনিলাম সর্ষে পাকিবার কিছুদিন আগে ছোটু সিং নিজের দেশ হইতে বহু রাজপুত লাঠিয়াল ও সড়কিওয়ালা গোপনে আনিয়া রাখিয়াছিল।
তাহার উদ্দেশ্য এখন বোঝা যাইতেছে। নিজের ৩-৪০০ বিঘা আবাদি জমির ফসল বাদে সে লাঠির জোরে সমস্ত নাড়া বৈহারের ১৫০০ বিঘা জমির ফসল দখল করিতে চায়। কাছারির আমলারা বলিল, এদেশের এ নিয়ম হুজুর, লাঠি যার ফসল তার। যাহাদের লাঠির জোর নাই তাহারা কাছারিতে আসিয়া আমার কাছে কাঁদিয়া পড়িল। তাহারা নিরীহ গরিব গাঙ্গতা প্রজা, সামান্য ২-১০ বিঘা জমি জঙ্গল কাটিয়া চাষ করিয়াছিল, স্ত্রী পুত্র আনিয়া জমির ধারে ঘরবাড়ি করিয়া বাস করিতেছিল। এখন সারা বছরের পরিশ্রমের ও আশার সামগ্রী প্রবলের অত্যাচারে যাইতে বসিয়াছে। কাছারির ২ জন সিপাহীকে ঘটনাস্থলে পাঠাইয়াছিলাম ব্যাপার কি দেখিতে। তাহারা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া জানাইল, ভীমদাসটোলার উত্তর সীমায় ভয়ানক দাঙ্গা বাঁধিয়াছে। তখনই তহসিলদার সজ্জন সিং ও কাছারির সমস্ত সিপাহীদের লইয়া ঘোড়ায় করিয়া ঘটনাস্থল রওনা হইলাম। দূর হইতে একটা হইচই গোলমাল কানে আসিল। নাড়াবৈহারের মাঝ দিয়া একটি ক্ষুদ্র পার্বত্য নদী বহিয়া গিয়াছে। গোলমালটা যেন সেদিকেই বেশি। নদীর ধারে গিয়া দেখি নদীর ২ পারেই লোক জড়ো হইয়াছে। প্রায় ৬০-৭০ জন লোক এপারে, ওপারে ৩০-৪০ জন ছোট সিংয়ের রাজপুত লাঠিয়াল। ওপারের লোক এপারে আসিতে চাই, এপারের লোকেরা বাধা দিতে দাঁড়াইয়াছে। ইতিমধ্যে ২ লোক জখমও হইয়াছে, তাহারা এপারের দলের। জখম হইয়া নদীর জলে পড়িয়াছিল। সে সময় ছোট সিংয়ের লোকেরা টাঙ্গি দিয়া একজনের মাথা কাটিতে চেষ্টা করে, এ পক্ষ ছিনাইয়া নদী হইতে উঠাইয়া আনিতেছে। নদীতে অবশ্য পা ডোবে না, এমনি জল, পাহাড়ি নদী, তার উপর শীতের শেষ। কাছারির লোকজন দেখিয়া উভয় পক্ষ দাঙ্গা থামাইয়া আমার কাছে আসিল। প্রত্যেক পক্ষ নিজেদের যুধিষ্ঠির এবং অপর পক্ষকে দুর্যোধন বলিয়া অভিহিত করিতে লাগিল। সে হৈ হৈ কলরবের মধ্যে ন্যায় অন্যায় নির্ধারণ করা সম্ভব নয়। উভয় পক্ষকে কাছারিতে আসিতে বলিলাম। আহত লোক দুটির সামান্য লাঠির চোট লাগিয়াছিল, এমন গুরুতর জখম নয়। তাহাদেরও কাছারিতে লইয়া আসিলাম। ছোট সিংয়ের লোকেরা বলিল, দুপুরের পরে তাহারা কাছারিতে আসিয়া দেখা করিবে। ভাবিলাম সব মিটিয়া গেল, কিন্তু তখনও আমি এদেশের লোক চিনি নাই। দুপুরের অল্প পরেই আবার খবর আসিল, নাড়াবৈহারে ঘোর দাঙ্গা বাঁধিয়াছে। আমি পুনরায় লোকজন লইয়া ছুটিলাম। একজন ঘোড়সওয়ার ১৫ মাইল দূরবর্তী নওগোছিয়া থানায় রওনা করিয়া দিলাম। গিয়া দেখি ঠিক ও বেলার মতোই ব্যাপার। ছোট সিং এবেলা আরও অনেক লোক জড়ো করিয়া আনিয়াছে। শুনিলাম রাসবিহারী সিং রাজপুত ও নন্দলাল ওঝা গোলাওয়ালা ছোট সিংকে সাহায্য করিতেছে। ছোট সিং ঘটনাস্থলে ছিল না, তাহার ভাই গজার সিং ঘোড়ায় চাপিয়া কিছু দূরে দাঁড়াইয়াছিল। আমায় আসিতে দেখিয়া সরিয়া পড়িল। এবার দেখিলাম রাজপুত দলের ২ জনের হাতে বন্দুক রহিয়াছে। ওপার হইতে রাজপুতেরা হাঁকিয়া বলিল, হুজুর সরে যান আপনি, আমরা একবার এই বাঁদির বাচ্চা গাঙ্গতাদের দেখে নি। আমার দলবল গিয়া আমার হুকুমে উভয় দলের মাঝখানে দাঁড়াইল। আমি তাহাদিগকে জানাইলাম, নওগোছিয়া থানায় খবর গিয়াছে, এতক্ষণ পুলিশ অর্ধেক রাস্তা আসিয়া পড়িল। ওসব বন্দুক কার নামে? বন্দুকের আওয়াজ করিলে তার জেল অনিবার্য। আইন ভয়ানক কড়া। বন্দুকধারী লোক ২ জন একটু পিছায়া পড়িল। আমি এপারের গাঙ্গতা প্রজাদের ডাকিয়া বলিলাম, তাহাদের দাঙ্গা করিবার কোনো দরকার নাই, তাহারা যে যার জায়গায় চলিয়া যাক। আমি এখানে আছি, আমার সমস্ত আমলা ও সিপাহীরা আছে। ফসল লুট হয়, আমি দায়ী। গাঙ্গতা দলের সর্দার আমার কথার উপর নির্ভর করিয়া নিজের লোকজন হটাইয়া কিছু দূরে একটা বকাইন গাছের তলায় দাঁড়াইল। আমি বলিলাম, ওখানেও না, একেবারে সোজা বাড়ি গিয়ে ওঠো, পুলিশ আসছে। রাজপুতেরা অত সহজে দমিবার পাত্রই নয়। তাহারা ওপারে দাঁড়াইয়া নিজেদের মধ্যে কি পরামর্শ করিতে লাগিল। তহসিলদারকে জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার সজ্জন সিং, আমাদের উপর চড়াও হবে নাকি? তহসিলদার বলিল, হুজুর, ওই যে নন্দলাল ওঝা গোলাওয়ালা জুটছে, ওকেই ভয় হয়। ও বদমাসটা আস্ত ডাকাত। তাহলে তৈরি হয়ে থাকো, নদী পার কাউকে হতে দেবে না। ঘণ্টা ২ সামলে রাখো, তারপরেই পুলিশ এসে পড়বে। রাজপুতেরা পরামর্শ করিয়া কি ঠিক করিল জানি না। একদল আগাইয়া আসিয়া বলিল, হুজুর, আমরা ওপারে যাব।
বলিলাম, কেন? আমাদের কি ওপারে জমি নেই? পুলিশের সামনে সে কথা বলো। পুলিশ তো এসে পড়ল, আমি তোমাদের এপারে আসতে দিতে পারিনি। কাছারিতে 1 টাকা সেলামি দিয়ে জমি বন্দোবস্ত নিয়েছি কি ফসল লোকসান করবার জন্য? এ আপনার অন্যায় জুলুম। সে কথা পুলিশের সামনে বলো। আমাদের ওপারে যেতে দেবেন না? না, পুলিশ আসবার আগে নয়, আমার মহলে আমি দাঙ্গা হতে দেব না। ইতিমধ্যে কাছারির আরও লোকজন আসিয়া পড়িল। ইহারা আসিয়া রব উঠাইয়া দিল পুলিশ আসিতেছে। ছোট সিংয়ের দল ক্রমশ 2-1 করিয়া সরিয়া পড়িতে লাগিল। তখনকার মতো দাঙ্গা বন্ধ হইল বটে, কিন্তু মারপিট, পুলিশ, হাঙ্গামা, খুন জখমের সেই যে সূত্রপাত হইল, দিন দিন তাহা বাড়িয়া চলিতে লাগিল, বই কমিল না। আমি দেখিলাম ছোট সিংয়ের মতো দুর্দান্ত রাজপুতকে একসঙ্গে অতটা জমি বিলি করিবার ফলেই যত গোলমালের সৃষ্টি। ছোট সিংকে একদিন ডাকাইলাম। সে বলিল এসবের বিন্দু বিসর্গ সে জানে না। সে অধিকাংশ সময় ছাপড়াই থাকে। তার লোকেরা কি করে না করে তার জন্য সে কি করিয়া দায়ী। বুঝিলাম লোকটা পাকা ঘুঘু। সোজা কথা, এখানে কাজ হইবার সম্ভাবনা নাই। ইহাকে জব্দ করিতে হইলে অন্য পথ দেখিতে হইবে। সেই হইতে আমি গাঙ্গতা প্রজাভিন্ন অন্য কোনো লোককে জমি দেওয়া একেবারে বন্ধ করিয়া দিলাম। কিন্তু যে ভুল আগেই হইয়া গিয়াছে তাহার কোনো প্রতিকার আর হইল না। নাড়াবৈহারের শান্তি চিরদিনের জন্য ঘুচিয়া গেল। আমাদের 12 মাইল দীর্ঘ জঙ্গলি মাহলের উত্তর অংশে প্রায় 500-600 একর জমিতে প্রজা বসিয়াছে। পৌষ মাসের শেষে একদিন সেদিকে যাইবার দরকার হইয়াছিল। গিয়া দেখি এরা অঞ্চলের চেহারা বদলাইয়া দিয়াছে। ফুলকিয়ার জঙ্গল হইতে হঠাৎ বাহির হইয়া চোখে পড়িল সামনে দিগন্ত বিস্তৃত ফুল ফোটা সর্ষে ক্ষেত, যতদূর চোখ যায়। ডাইনে বাঁয়ে সামনে একটানা হলদে ফুল তোলা একখানা সুবিশাল গালিচা এ যেন পাতিয়া গিয়েছে। এর কোথাও বাধা নাই, ছেদ নাই। জঙ্গলের সীমা হইতে একেবারে বহু দূরের চক্রবাল রেখায় নীল ও শৈলমালার কোলে মিশিয়াছে। মাথার উপরে শীতকালের নির্মেঘ নীল আকাশ। এই অপরূপ শস্যক্ষেত্রের মাঝে মাঝে প্রজাদের কাশের খুপড়ি। স্ত্রীপুত্র লইয়া এই দুরন্ত শীতে কি করিয়া তাহারা যে এই কাশডাটার বেড়া ঘেরা কুটিরে এই উন্মুক্ত প্রান্তরের মধ্যে বাস করে। ফসল পাকিবার সময়ের আর বেশি দেরি নাই। ইহার মধ্যে কাটুনি মজুরের দল নানা দিক হইতে আসিতে শুরু করিয়াছে। ইহাদের জীবন বড় অদ্ভুত। পূর্ণিয়া, তরাই ও জয়ন্তীর পাহাড় অঞ্চল ও উত্তর ভাগলপুর হইতে স্ত্রীপুত্র লইয়া ফসল পাকিবার সময় ইহারা আসিয়া ছোট ছোট কুড়ে ঘর নির্মাণ করিয়া বাস করে ও জমির ফসল কাটে। ফসলের একটা অংশ মজুরি স্বরূপ পায়। আবার ফসল কাটা শেষ হইয়া গেলে কুড়ে ঘর ফেলিয়া রাখিয়া স্ত্রীপুত্র লইয়া চলিয়া যায়। আবার আর বছর আসিবে। ইহাদের মধ্যে নানা জাতি আছে, বেশিরভাগই গাঙ্গতা, কিন্তু ছত্রী, ভূমিহার ব্রাহ্মণ পর্যন্ত আছে। এ অঞ্চলের নিয়ম, ফসল কাটিবার সময় খেতে বসিয়া খাজনা আদায় করিতে হয়, নয়তো এত গরিব প্রজা ফসল ক্ষেত হইতে উঠিয়া গেলে আর খাজনা দিতে পারে না। খাজনা আদায় তদারক করিবার জন্য দিন কতক আমাকে ফুলকিয়া বৈহারের দিগন্ত বিস্তীর্ণ শস্যক্ষেতের মধ্যে থাকিবার দরকার হইল। তহসিলদার বলিল, ওখানে তাহলে ছোট তাঁবুটা খাটিয়ে দেব। একদিনের মধ্যেই ছোট একটা কাশের খুপড়ি করে দাও না। এই শীতে তাতে কি থাকতে পারবেন হুজুর? খুব, তুমি তাই করো। তাহাই হইল। পাশাপাশি 3-4টা ছোট ছোট কাশের কুটির, একটা আমার শয়নঘর, একটা রান্নাঘর, একটাতে 2 জন সিপাহী ও পাটোয়ারি থাকিবে। এ ধরনের ঘরকে এদেশে বলে খুপড়ি। দরজা জানালার বদলে কাশের বেড়ার খানিকটা করিয়া কাটা, বন্ধ করিবার উপায় নাই, হু হু করিয়া হিম আসে রাত্রে। এত নিচু যে হামাগুড়ি দিয়া ভিতরে ঢুকিতে হয়। মেঝেতে খুব পুরু করিয়া শুকনো কাশ ও বনঝাউয়ের শুটি বিছানো, তাহার উপর শতরঞ্জি, তাহার উপর তোষক চাদর পাতিয়া ফরাস করা। আমার খুপড়িটি দৈর্ঘ্যে 7 হাত, প্রস্থে 3 হাত। সোজা হইয়া দাঁড়ানো অসম্ভব ঘরের মধ্যে, কারণ উচ্চতায় মাত্র 3 হাত। কিন্তু বেশ লাগে এই খুপড়ি। এত আরাম ও আনন্দ
কলিকাতায় ৩-৪ তলা বাড়িতে থাকিয়াও পাই নাই। তবে বোধ হয় আমি দীর্ঘদিন এখানে থাকিবার ফলে বন্য হইয়া যাইতেছিলাম। আমার রুচি, দৃষ্টিভঙ্গি, ভালো মন্দ লাগা সবেরই উপর এই মুক্ত অরণ্য প্রকৃতির অল্প বিস্তর প্রভাব আসিয়া পড়িয়াছিল। তাই এমন হইতেছে কি না কে জানে। খুপরিতে ঢুকিয়া প্রথমে আমার ভালো লাগিল সদ্য কাটা কাঁচডাটার তাজা সুগন্ধটা, যাহা দিয়া খুপরির বেড়া বাঁধা। তারপর ভালো লাগিল আমার মাথার কাছেই 1 বর্গ হাত পরিমিত ঘুলঘুলি পথে দৃশ্যমান অর্ধশায়িত অবস্থায় আমার দুটি চোখে দৃষ্টির প্রায় সমতলে অবস্থিত ধু ধু বিস্তীর্ণ সর্ষে ক্ষেতের হলদে ফুলরাশি। এই দৃশ্যটা একেবারে অভিনব। আমি যেন একটা পৃথিবী জোড়া হলদে কার্পেটের উপরে শুইয়া আছি। হু হু হাওয়ায় তীব্র ঝাঁঝালো সর্ষে ফুলের গন্ধ। শীতও যা পড়িতে হয় পড়িয়াছিল। পশ্চিমে হাওয়ার একদিনও কামাই ছিল না। অমন কড়া রৌদ্র যেন ঠান্ডা জল হইয়া যাইত কনকনে পশ্চিমা হাওয়ার প্রাবল্যে। বৈহারের বিস্তৃত কুল জঙ্গলের পাশ দিয়া ঘোড়ায় করিয়া ফিরিবার সময় দেখিতাম দূরে ৮৩ চৌকার অনুচ্চ নীল পাহাড় শ্রেণীর ওপারে শীতের সূর্যাস্ত। সারা পশ্চিম আকাশ অগ্নিকোণ হইতে নৈঋত্যকোণ পর্যন্ত রাঙা হইয়া যায়। তরল আগুনের সমুদ্র হুহু করিয়া প্রকাণ্ড অগ্নিগোলকের মতো বড় সূর্যটা নামিয়ে পড়ে। মনে হয় পৃথিবীর আর্নিক গতি যেন প্রত্যক্ষ করিতেছি। বিশাল ভূপৃষ্ঠ যেন পশ্চিম দিক হইতে পূর্বে ঘুরিয়া আসিতেছে। অনেকক্ষণ চাহিয়া থাকিলে দৃষ্টি বিভ্রম উপস্থিত হইত। সত্যই মনে হইত যেন পশ্চিম দ্বিচক্রবাল প্রান্তের ভূপৃষ্ঠ আমার অবস্থিতি বিন্দুর দিকে ঘুরিয়া আসিতেছে। রোদটুকু মিলাইয়া যাইবার সঙ্গে সঙ্গে বেজায় শীত পড়িত। আমরাও সারাদিনের গুরুতর পরিশ্রম ও ঘোড়ায় ইতস্তত ছুটাছুটির পর সন্ধ্যাবেলা প্রতিদিন আমার খুপড়ির সামনে আগুন জ্বালিয়া বসিতাম। সঙ্গে সঙ্গে অন্ধকারাবৃত বন প্রান্তরের ঊর্ধ্বাকাশে অগণ্য নক্ষত্রালোক কত দূরের বিশ্বরাজির জ্যোতির্দূত রূপে পৃথিবীর মানুষের চক্ষুর সম্মুখে দেখা দিত। আকাশে নক্ষত্ররাজি জ্বলিত যেন জল জ্বলে বৈদ্যুতিক বাতির মতো। বাংলাদেশে অমন কৃত্তিকা, অমন সপ্তর্ষি মণ্ডল কখনো দেখি নাই। দেখিয়া দেখিয়া তাহাদের সঙ্গে নিবিড় পরিচয় হইয়া গিয়াছিল। নিচে ঘন অন্ধকার বনানী, নির্জনতা, রহস্যময়ী রাত্রি, মাথার উপরে নিত্যসঙ্গী অগণ্য জ্যোতির্লোক। এক একদিন একফালি অবাস্তব চাঁদ অন্ধকারের সমুদ্রে সুদূর বাতিঘরের আলোর মতো দেখাইত। আর সেই ঘন কৃষ্ণ অন্ধকারকে আগুনের তীক্ষ্ণ তীর দিয়া সোজা কাটিয়া এদিকে ওদিকে উল্কা খসিয়া পড়িতেছে। দক্ষিণে, উত্তরে, ঈশানে, নৈঋত্যে, পূর্বে, পশ্চিমে, সব দিকে। এই একটা, ওই দুটো, এই আবার একটা, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। এক একদিন গণরিতেওয়ারি ও আরও অনেকে তাঁবুতে আসিয়া জোটে। নানা রকম গল্প হয়। এখানেই একদিন একটা অদ্ভুত গল্প শুনিলাম। কথায় কথায় সেদিন শিকারের গল্প হইতেছিল। মোহনপুরা জঙ্গলের বন্য মহিষের কথা উঠিল। দশরথ সিং ঝান্ডাওয়ালা নামে এক রাজপুত সেদিন লবটুলিয়া কাছারিতে চোরির ইজারা ডাকিতে উপস্থিত ছিল। লোকটা একসময় খুব বনে জঙ্গলে ঘুরিয়াছে। দুঁদে শিকারী বলিয়া তার নাম আছে। দশরথ ঝান্ডাওয়ালা বলিল, হুজুর, ওই মোহনপুরা জঙ্গলে বুনো মহিষ শিকার করতে আমি একবার টাঁড় বাড়ো দেখি। মনে পড়িল গনু মাহাতো একবার এই টাঁড় বাড়োর কথা বলিয়াছিল বটে। বলিলাম, ব্যাপারটা কি? হুজুর, সে অনেক দিনের কথা। কুশি নদীর পুল তখনও তৈরি হয়নি। কাটারিয়ায় জোড়া খেয়া ছিল। গাড়ির প্যাসেঞ্জার খেয়ায় মালশুদ্ধ পারাপার হতো। আমরা তখন ঘোড়ার নাচ নিয়ে খুব উন্মত্ত। আমি আর ছাপড়ার ছোটু সিং হরিহর ছত্র মেলা থেকে ঘোড়া নিয়ে আসতো। আমরা দুজন সেই সব ঘোড়াকে নাচ শেখাতাম, তারপর বেশি দামে বিক্রি করতাম। ঘোড়ার নাচ দুরকম, জমৈতি আর ফনৈতি। জমৈতিতে যেসব ঘোড়ার তালিম বেশি তারা বেশি দামে বিক্রি হয়।
ছোটু সিং ছিল জমৈতি নাচ শেখাবার ওস্তাদ। দুজনে ৩-৪ বছরে অনেক টাকা করেছিলাম। একবার ছোটু সিং পরামর্শ দিলে ঢোল বাদ্য জঙ্গলে লাইসেন্স নিয়ে বুনো মহিষ ধরে ব্যবসা করতে। সব ঠিকঠাক হলো। ঢোল বাদ্য দ্বারভাঙ্গা মহারাজের রিজার্ভ ফরেস্ট। আমরা কিছু টাকা খাইয়ে বনের আমলাদের কাছ থেকে পারমিট আনালাম। তারপর কদিন ধরে ঘন জঙ্গলের মধ্যে বুনো মহিষের যাতায়াতের পথের সন্ধান করে বেড়াই। অত বড় বন হুজুর, একটা বুনো মহিষের দেখা যদি কোনোদিন মেলে। শেষে এক বুনো সাঁওতাল লাগালাম। সে একটা বাঁশবনের তলা দেখিয়ে বললে, গভীর রাত্রে এই পথ দিয়ে বুনো মহিষের জেরা জল খেতে যাবে। সেই পথের মধ্যে গভীর খানা কেটে তার উপর বাঁশ ও মাটি বিছিয়ে ফাঁদ তৈরি করলাম। রাত্রে মহিষের জেরা যেতে গিয়ে গর্তের মধ্যে পড়বে। সাঁওতালটা দেখে শুনে বললে, কিন্তু সব করছিস বটে তোরা, একটা কথা আছে, ঢোলবাদ্য জঙ্গলের বুনো মহিষ তোরা মারতে পারবি নে, এখানে টাঁড় বাড়ো আছে। আমরা তো অবাক, টাঁড় বাড়ো কি? সাঁওতাল বুড়ো বললে, টাঁড় বাড়ো হলো বুনো মহিষের দলের দেবতা, সে একটাও বুনো মহিষের ক্ষতি করতে দেবে না। ছোটু সিং বললে, ওসব ঝুট কথা, আমরা মানি নে, আমরা রাজপুত, সাঁওতাল নই। তারপর কি হলো শুনলে অবাক হয়ে যাবেন হুজুর। এখনো ভাবলে আমার গায়ে কাটা দেয়। গহীন রাতে আমরা নিকটে একটা বাঁশঝাড়ের আড়ালে অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে আছি। বুনো মহিষের দলের পায়ের শব্দ শুনলাম। তারা এদিকে আসছে। ক্রমে তারা খুব কাছে এলো, গর্ত থেকে 50 হাতের মধ্যে। হঠাৎ দেখি গর্তের ধারে, গর্তের 10 হাত দূরে এক দীর্ঘাকৃতি কালো মতো পুরুষ নিঃশব্দে হাত তুলে দাঁড়িয়ে আছে। এত লম্বা সে মূর্তি যেন মনে হলো বাঁশঝাড়ের আগায় ঠেকেছে। বুনো মহিষের দল তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। তারপর ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালালো। ফাঁদের ত্রিসীমানাতেও এলো না একটাও। বিশ্বাস করুন আর নাই করুন, নিজের চোখে দেখা। তারপর আরও 2-1 শিকারীকে কথাটা জিজ্ঞাসা করেছি। তারা আমাদের বললে, ও জঙ্গলে বুনো মহিষ ধরবার আশা ছাড়ো, টাঁড় বাড়ো একটা মহিষও মারতে ধরতে দেবে না। আমাদের টাকা দিয়ে পারমিট আনানো সার হলো। একটা বুনো মহিষও সেবার ফাঁদে পড়ল না। দশরথ ঝান্ডাওয়ালার গল্প শেষ হইলে লবটুলিয়ার পাটোয়ারিও বলিল, আমরাও ছেলেবেলা থেকে টাঁড় বাড়োর গল্প শুনে আসছি। টাঁড় বাড়ো বুনো মহিষের দেবতা। বুনো মহিষের দল বেঘরে পড়ে প্রাণ না হারায় সেদিকে তার সর্বদা দৃষ্টি। গল্প সত্য কি মিথ্যা আমার সেসব দেখিবার আবশ্যক ছিল না। আমি গল্প শুনিতে শুনিতে অন্ধকার আকাশে জ্যোতির্ময় খড়গধারী কালপুরুষের দিকে চাহিতাম। নিস্তব্ধ ঘন বনানীর উপর অন্ধকার আকাশ উবুড় হইয়া পড়িয়াছে। দূরে কোথায় বনের মধ্যে বন্য কুটকুট ডাকিয়া উঠিল। অন্ধকার ও নিঃশব্দ আকাশ, অন্ধকার ও নিঃশব্দ পৃথিবী শীতের রাত্রে পরস্পরের কাছাকাছি আসিয়া কি যেন কানাকানি করিতেছে। অনেক দূরে মোহনপুরা অরণ্যের কালো সীমারেখার দিকে চাহিয়া এই অশ্রুতপূর্ব বনদেবতার কথা মনে হইয়া শরীর যেন শিহরিয়া উঠিত। এইসব গল্প শুনিতে ভালো লাগে। এইরকম নির্জন অরণ্যের মাঝখানে ঘন শীতের রাত্রে এইরকম আগুনের ধারে বসিয়াই।